তাহলে নাম্বার থিওরির একদম প্রথমেই আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ নাম্বার। নাম্বার কি, আমরা ওই যে বললাম যে আমরা একদম ঠিক জন্মের পরে যে সমস্ত সংখ্যাগুলোকে হাতে গুনে শিখি সেইগুলোকে বলা হয় কাউন্টিং নাম্বার। যেমন কি আমাদের সেটা হচ্ছে 1, 2, 3, 4। আমরা কিন্তু কখনোই জিরো থেকে কাউন্ট করা শিখিনি, ঠিক আছে? তাহলে এইগুলোকে বলা হয় কাউন্টিং নাম্বার। তাহলে আমাদের কিছু বেসিক নাম্বার সিস্টেম আছে, যেমন হচ্ছে হোল নাম্বারস। হোল নাম্বারস, ঠিক আছে? হোল নাম্বারস মানে হচ্ছে কারা? যারা পূর্ণ সংখ্যা, যাদেরকে ভাঙা যায় না, যেমন হচ্ছে 1, 2, 3 ডট ডট ডট, এই ধরনের নাম্বারস গুলোকে আমরা হোল নাম্বারস বলছি। এবার আমরা স্পেসিফিক্যালি যদি বলি তাহলে আমাদের আরেকটা নাম্বার সিস্টেম হচ্ছে ইন্টিজার্স। তাহলে ইন্টিজার্স কারা? ইন্টিজার্স হচ্ছে এরকম করে ডট 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 করে চলতে চলতে -3, -2, -1, 0, 1, 2, 3, ডট ডট ডট। আশা করি বুঝতে পারছি কোন ধরনের নাম্বারস গুলোকে সেট অফ ইন্টিজার্স বলা হয়, ঠিক আছে? ইন্টিজার্স এর পরে আমাদেরকে জানতে হবে আরেক ধরনের নাম্বার সিস্টেম, সেটা হচ্ছে ফ্র্যাকশনস। ফ্র্যাকশনস, তাহলে ফ্র্যাকশনস কাদেরকে বলবো? ফ্র্যাকশন মূলত হচ্ছে তিন ধরনের হয়। ফ্র্যাকশন মানে যাদেরকে অলরেডি ব্রেক করা হয়ে গেছে। তাহলে ফ্র্যাকশনস তিন রকমের হয়। একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন কাদেরকে বলা হবে? যখন নিউমারেটার নিউমারেটার লেস দ্যান ডিনোমিনেটর, নিউমারেটর লেস দ্যান ডিনোমিনেটর, ঠিক আছে? তো লব যখন হরের থেকে ছোট হবে তখন তাদেরকে প্রপার ফ্র্যাকশন বলবো। ইমপ্রপার ফ্র্যাকশন কাদেরকে বলবো তাহলে? আমরা জানি কিন্তু কাদেরকে বলা হবে ইমপ্রপার ফ্র্যাকশনস? যাদের নিউমারেটর ডিনোমিনেটরের থেকে বড়, তাদেরকে ইমপ্রপার ফ্র্যাকশনস বলা হবে। আরেক ধরনের ফ্র্যাকশনস আছে যাদেরকে বলা হয় মিক্সড ফ্র্যাকশনস, যাদেরকে বলা হয় মিক্সড ফ্র্যাকশনস, ঠিক আছে? তো মিক্সড ফ্র্যাকশনস কারা? মিক্সড ফ্র্যাকশনস হচ্ছে জেনারেলি ইমপ্রপার ফ্র্যাকশন মানে যদি আমি এটাকে 5/2 লিখি তাহলে 5/2 এর একটা ইন্টিগ্রাল পার্ট থাকে, ঠিক আছে, একটা 2, আর একটা থাকে ফ্র্যাকশনাল পার্ট হাফ। তাহলে এই দুটোকে একসঙ্গে যখন লেখা হবে তখন 2 হোল 1/2, এটাকে বলা হবে তখন মিক্সড ফ্র্যাকশন। তাহলে মিক্সড ফ্র্যাকশন বেসিক্যালি ইমপ্রপার ফ্র্যাকশনেরই একটা রিপ্রেজেন্টেশন আমরা বলতে পারি। এবারে এই ফ্র্যাকশনগুলোকে অনেকে ডেসিমাল রিপ্রেজেন্টেশন দিতে পারে, যেমন হচ্ছে 0.02, এইটা মানে হচ্ছে আমাদের হচ্ছে 2/100, তাহলে এটাকে আমরা 1/50ও লিখতে পারি। তাহলে এই ধরনের যে নাম্বারস গুলো আছে এইগুলোকে আমরা ডেসিমাল রিপ্রেজেন্টেশন বলি। তাহলে এইগুলোকে জাস্ট একটা এক্সপ্রেস করার আমরা মাধ্যম বলতে পারি, ঠিক আছে? তো তাহলে হোল নাম্বারস হয়ে গেল, ইন্টিজার্স হয়ে গেল, এবং এই হোল নাম্বারস এর মধ্যেই যেটা আমাদের ওই যে কাউন্টিং নাম্বারস, হোল নাম্বারস যেগুলো বলছি সেইগুলো বেসিক্যালি আর কিছু না, সেট অফ ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারস, ন্যাচারাল নাম্বারস কারা তাহলে? ন্যাচারাল নাম্বারস হচ্ছে সেট অফ পজিটিভ ইন্টিজার্সকে আমরা জেনারেলি ন্যাচারাল নাম্বার বলে ডাকি। সেট অফ পজিটিভ ইন্টিজার্স, ঠিক আছে? জিরোটা বাদ দিয়ে অবশ্যই, কারণ অনেকে বলে সেট অফ পজিটিভ ইন্টিজার্স এর মধ্যে জিরো থাকে, কারণ জিরো পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বার এই নিয়ে কনফিউশন আছে। তো সেই জন্য ইন্টিজার সিস্টেমে জিরো ইনক্লুডেড, কিন্তু ন্যাচারাল নাম্বার সিস্টেমে জিরো থাকে না, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। তাহলে এই ধরনের নাম্বার সিস্টেমের পরে পরে আমাদের আরো অনেক নাম্বার এসেছে, যেমন হচ্ছে কমপ্লেক্স নাম্বারস এসেছে, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বারস কারা? যেগুলোকে a প্লাস আইবি ফর্মে এক্সপ্রেস করা যায়, যেখানে i ইকুয়ালস টু √1 এবং স্মল a কমা স্মল b হচ্ছে আর রিয়েল নাম্বারস। তাহলে এইগুলোকে বলবো আমরা কমপ্লেক্স নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বারের আগে আরেক ধরনের নাম্বার আছে, সেটা হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কারা? রিয়েল নাম্বার কারা? রিয়েল নাম্বার হচ্ছে কালেকশন অফ অল রেশনাল রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বারস। রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বারস, এদেরকে আমরা বলবো রিয়েল নাম্বারস, ঠিক আছে? তো ক্লিয়ার? রিয়েল রেশনাল নাম্বারস কারা? আমরা জানি রেশনাল নাম্বারস কারা, কে বলতে পারবো দেখি? ঠিক, ওয়্যার ওয়্যার স্মল পি, হ্যাঁ, কিউ নট ইকুয়ালস টু জিরো, পি কমা কিউ আর ইন্টিজার্স, তাই তো? পি কমা কিউ আর ইন্টিজার্স, কিউ নট ইকুয়ালস টু জিরো। আর অনেক বইয়ে এটা লেখা থাকে জিসিডি। জিসিডি মানে হচ্ছে এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যেটাকে আমরা ছোটবেলা থেকে গসাগু বলে জানি, ঠিক আছে? জিসিডি অফ পি কমা কিউ ইকুয়ালস টু ওয়ান, মানে তারা হচ্ছে রিলেটিভলি প্রাইম। এগুলো আমরা আসবো আস্তে আস্তে।
তাহলে এইগুলোকে আমরা বলবো রেশনাল নাম্বার। তাহলে যারা রেশনাল নয় তারা হচ্ছে ইরেশনাল নাম্বারস। তাহলে এই যে এত ধরনের নাম্বার সিস্টেম সম্পর্কে আমরা জেনে রেখেছি, তাহলে আজকে নতুন করে কি নাম্বার থিওরি আমরা পড়বো? নাম্বার থিওরি পড়ার আমাদের উদ্দেশ্য হচ্ছে কিছু প্রপার্টিজ আছে যেগুলো পিওরলি রিয়েল নাম্বারসের প্রপার্টিজ। পরবর্তীকালে যখন আমাদের রিয়েল অ্যানালাইসিস পড়ানো হবে, তখন আমরা দেখতে পাবো প্রপার্টিজ অফ রিয়েল নাম্বারস আছে। তো সেই রিয়েল নাম্বারসের প্রপার্টি নিয়ে এখানে কিন্তু আলোচনার বিষয়বস্তু নয়। এখানে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে একদম ক্লাসিক্যাল নাম্বারস, যারা হচ্ছে একেবারে ন্যাচারাল নাম্বারস, সেই ন্যাচারাল নাম্বারস বা পজিটিভ ইন্টিজার্স এর বিভিন্ন ধরনের প্রপার্টি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট প্রপার্টি, যেটা আমরা হয়তো ক্লাস 11-এ শিখে এসেছিলাম, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। ঠিক আছে, মানে হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্ব। সেটা ছিল ন্যাচারাল নাম্বারের একটা বড় প্রপার্টি, তো সেটা তো আমরা শিখে এসেছি। তো এই ধরনের প্রপার্টিস গুলো নিয়ে আমাদের এখানে মূলত আলোচনা করতে হবে। তাহলে খুব প্রিসাইজলি বলতে গেলে আমরা এখানে নাম্বার থিওরি যেটা পড়বো, সেই নাম্বার থিওরিতে আমাদের প্রথমেই যেটা শেখানো হবে সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারস, এবং পুরো থিওরিটাই এই ন্যাচারাল নাম্বারস নিয়ে ডেভেলপ করা আছে। ন্যাচারাল নাম্বারস বা পজিটিভ ইন্টিজার্স এইভাবে। ঠিক আছে, তাহলে এবারে আমরা একটা জাস্ট দেখে নিই একটা জিনিস। এন হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারস। সেট অফ ন্যাচারাল নাম্বারস হচ্ছে ক্যাপিটাল এন। ঠিক আছে, ক্যাপিটাল আর হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস। সেট অফ রিয়েল নাম্বারস, ঠিক আছে। ক্যাপিটাল সি হচ্ছে সেট অফ কমপ্লেক্স নাম্বারস। সেট অফ কমপ্লেক্স নাম্বারস, কমপ্লেক্স নাম্বারস এনআরসি হয়ে গেল। ঠিক আছে তো, আর তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে কিউ। ঠিক আছে, কিউ হচ্ছে সেট অফ রেশনাল নাম্বারস। সেট অফ রেশনাল নাম্বারস। তাহলে এই ধরনের নোটেশনগুলো আমরা ইউজ করি, ঠিক আছে, এইগুলোকে এক্সপ্রেস করার জন্য। তাহলে এইবারে আস্তে আস্তে আমাদেরকে জানতে হবে যে ডিভিজিবিলিটি কি। ঠিক আছে, বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি কি। তাহলে আমরা প্রথমেই ডিভিজিবিলিটিটা ডিফাইন করি। ডিভিজিবিলিটি, ডিভিজিবিলিটি, ঠিক আছে। ডিভিজিবিলিটি জিনিসটা কি? লেট স্মল এ বিলংস টু হচ্ছে সেট অফ ইন্টিজার্স। যে কোনো একটা ইন্টিজার ইজ said to be divisible by, said to be divisible by small b not equals to 0 if a equals to bq, where small q is an integer, is an integer। তাহলে এইটা হচ্ছে আমাদের ডিভিজিবিলিটির নিয়ম। তাহলে একটা ইন্টিজার যদি আরেকটা ইন্টিজার দিয়ে ডিভিজিবল হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই এ কে আমরা বিকিউ ফর্মে লিখতে পারবো, যেখানে কিউ অন্য আরেকটা ইন্টিজার হবে। ঠিক আছে, আচ্ছা, যদি এ বি কে ডিভাইড করে, মানে ইনফ্যাক্ট এ যদি বি যদি এ কে ডিভাইড করে, তাহলে আমরা এখানে লিখবো বি ডিভাইডস এ। এই যে যেটা আমরা নোটেশনটা আমি এখানে ইউজ করলাম, একটা ভার্টিক্যাল স্ল্যাশের মতো, এটা মিন করে যে বি ডিভাইডস এ, বি ডিভাইডস এ। ঠিক আছে, আবার এইটা মানেই আবার উল্টো দিক দিয়ে আমরা লিখতে পারি, যেটা আগেরটাতে লিখেছিলাম, এ ইজ ডিভিজিবল বাই বি, এ ইজ ডিভিজিবল বাই বি, এ ইজ ডিভিজিবল বাই বি। ঠিক আছে, কথাগুলো সিনোনিমাস, একই জিনিসকে ইমপ্লাই করে। হয়েছে? আচ্ছা, এবারে ডিভিজিবিলিটি যে রিলেশনটা আছে, ইট ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, রিলেশন, রিলেশন অফ ডিভিজিবিলিটি, রিলেশন অফ ডিভিজিবিলিটি ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন মানে কি? আমরা জানি আরএসটি রিলেশন হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। আরএসটি মানে কি? যেটা হচ্ছে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ। আমি এক এক করে বুঝিয়ে দিচ্ছি। লেট স্মল এ কমা স্মল বি কমা স্মল সি বিলংস টু ক্যাপিটাল জেড। ধরা যাক ক্যাপিটাল জেড এর ওপরে, জেড মানে আমি বললাম যেটা এখানে আগে হয়তো লেখা হয়নি না, জেড মানে হচ্ছে সেট অফ ইন্টিজার্স।
ওপরে লিখে দিচ্ছি, সেট অফ ইন্টিজার্স হচ্ছে জেড। ঠিক আছে, সেট অফ ইন্টিজার্স হচ্ছে জেড। লেট এ কমা বি কমা সি বিলংস টু জেড। তাহলে আমরা এটা তো জানি যে এ কে ডিভাইড করে। কেন? কারণ প্রতিটা ইন্টিজারই নিজে নিজেকে ডিভাইড করতে পারে। তাহলে এ যদি এ কে ডিভাইড করে, তাহলে আমরা লিখতে পারবো যে দেয়ার ফোর রিলেশন অফ ডিভিজিবিলিটি, রিলেশন অফ ডিভিজিবিলিটি, রিলেশন অফ ডিভিজিবিলিটি ইজ রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ আমরা জানি, এ রো এ যদি হোল্ড করে তাহলে এটা রিফ্লেক্সিভ হয়। ঠিক আছে, আবার ইফ এ ডিভাইডস বি, ঠিক আছে, মানে এখানে ইকুইভ্যালেন্স রিলেশনটা কিন্তু আমার একটু বলাটা ভুল হয়ে গেল, ইকুইভ্যালেন্স কিন্তু হবে না। তার কারণ হচ্ছে এখানে সিমেট্রিটা, একমাত্র সিমেট্রি আছে যেটা, সেটা হোল্ড করবে না। এটা আর এস টির মধ্যে শুধুমাত্র আটটি রিলেশন হবে। ঠিক আছে, এই জায়গাটা আমার একটু বলা ভুল হয়ে গেল, এটা হয়ে যাবে শুধুমাত্র ইজ, আসলে এটা না, এটা পার্শিয়াল অর্ডার রিলেশন হয়, এটা ইকুইভ্যালেন্স হবে না, এটা বলাটা ভুল হচ্ছে। এটা হচ্ছে আর এন্ড টি লিখে দিচ্ছি এখানে। ঠিক আছে, তো ইজ রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক, সরি এটা হচ্ছে ট্রানজিটিভ, ট্রানজিটিভ। ঠিক আছে, এটা হবে, এটা পার্শিয়াল অর্ডার রিলেশন। তার কারণ হচ্ছে এখানে সিমেট্রির জায়গাতে অ্যান্টি সিমেট্রি হোল্ড করবে, কারণ এ যদি বি কে ডিভাইড করে আর বি যদি এ কে ডিভাইড করে তাহলে এ ইকুয়ালস টু বি হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে জাস্ট একটা আমি স্টার দিয়ে লিখে দিচ্ছি, এটা আমাদের যদিও এখন আলোচ্য বিষয়বস্তু নয়, তাও আমি লিখে দিচ্ছি ইফ এ ডিভাইডস বি অ্যান্ড যদি বি ডিভাইডস এ হয়, তাহলে এই দুটো কিন্তু ইফ অ্যান্ড অনলি ইফে আমাদেরকে ইমপ্লাই করবে এ ইকুয়ালস টু বি। এই রিলেশনটাকে বলা হয় অ্যান্টি সিমেট্রিক। ঠিক আছে, এটাকে অ্যান্টি সিমেট্রিক বলা হয়। এটা হয়ে গেল। আর যেটা আমাদের ট্রানজিটিভিটি দরকার সেটা কিন্তু হয়ে যাবে, ইফ এ ডিভাইডস বি অ্যান্ড বি ডিভাইড সি, এটা যদি হয় তাহলে দেন দেন বি ইকুয়ালস টু আমরা লিখতে পারবো এ কিউ ওয়ান, আর সি ইকুয়ালস টু আমরা লিখতে পারবো, মানে ইনফ্যাক্ট বি ইকুয়ালস টু আমরা লিখতে পারবো সি কিউ টু লিখতে পারবো। ঠিক বলছি তো? যেখানে কিউ ওয়ান কমা কিউ টু জেড এর মেম্বার। ঠিক আছে, এ বি কে ডিভাইড করছে, বি সি কে ডিভাইড করছে, মানে আমাদের নিয়ম মতো কি ট্রানজিটিভিটিতে, সেটা হচ্ছে এ রো বি হবে এবং বি রো সি হবে। এটা যদি ইমপ্লাই করে যে এ রো সি হবে, তাহলে আমরা তখন বলতে পারবো সেটা হচ্ছে ট্রানজিটিভ রিলেশন। তাহলে আমরা ডিভিজিবিলিটির জাস্ট ডেফিনিশনটা ইউজ করেছি, বি ইকুয়ালস টু এ কিউ ওয়ান এবং সি, ইনফ্যাক্ট বি ইকুয়ালস টু সি কিউ টু, আর এখানে এ ডিভাইডস বি বলেছি তো, এক মিনিট, তাহলে এইখানে আসবে এ বি কে ডিভাইড করে, মানে এখানে এ রো বি এখানে হোল্ড করছে, আর এখানে হচ্ছে বি রো সি হোল্ড করছে। ঠিক তো? তাহলে এইখানে বি ইকুয়ালস টু এ কিউ ওয়ান আর সি ইকুয়ালস টু বি কিউ টু লিখতে হবে। এই জায়গাটা একটু লেখাটা চেঞ্জ করছি, এটা হয়ে যাবে সি ইকুয়ালস টু বি কিউ টু। ঠিক আছে, তাহলে এইখান থেকে হয়ে যাবে সি ইকুয়ালস টু বি কিউ টু, মানেই হচ্ছে বি এর জায়গাতে আবার বসাবো এ কিউ ওয়ান, তার সঙ্গে হচ্ছে কিউ টু। তাহলে এটা হয়ে যাবে এ কিউ ওয়ান কিউ টু। তাহলে দেখতে পাচ্ছি কিউ ওয়ান কিউ টু নিজেই তো একটা ইন্টিজার, সিন্স কিউ ওয়ান কমা কিউ টু বিলংস টু ক্যাপিটাল জেড, তাহলে এখান থেকে হয়ে যাবে এ ডিভাইড সি। ঠিক আছে, তাহলে এইখানে আমরা লিখে দিতে পারবো দেয়ারফর ডিভিজিবিলিটি ইজ ট্রানজিটিভ রিলেশন, ইজ ট্রানজিটিভ রিলেশন। ঠিক আছে, ওই যে জায়গাটা আমার একটু মিস্টেক হয়ে গেছিল ওটা আমি বলে দিলাম, রিফ্লেক্সিভ ট্রানজিটিভ হবে এবং তার সঙ্গে আরেকটা অ্যাডিশনাল পয়েন্ট অ্যান্টিসিমেট্রিক বলে দিলাম। তাহলে এখন ঘটনাটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন মানে কি, যারা রিফ্লেক্সিভ সিমেট্রিক এবং ট্রানজিটিভ হয়, তাহলে এখানে রিফ্লেক্সিভ হলো, ট্রানজিটিভ হলো, আরেকটা অ্যাডিশনাল পয়েন্ট বললাম অ্যান্টিসিমেট্রিক। তাহলে এই তিনটে যখন একসঙ্গে হোল্ড করবে তখন তাকে বলা হয় পার্শিয়াল অর্ডার রিলেশন। আমি এখানে বক্স করে লিখে দিচ্ছি কারণ এগুলো আউট অফ সিলেবাস, কিন্তু জেনে রাখাটা ভালো। এটার নাম হচ্ছে পার্শিয়াল অর্ডার রিলেশন। ঠিক আছে, বা অনেক সময় এগুলোকে অর্ডার রিলেশনও বলা হয়। হয়ে গেছে, তাহলে এই হলো ডিভিজিবিলিটি। ডিভিজিবিলিটি নিয়ে যাবতীয় যা বলার বলে দিলাম। ঠিক আছে, এবারে কিছু কিছু প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজগুলো অবভিয়াস প্রুফের কোনো প্রয়োজন আশা করি পড়বে না। প্রপার্টিজগুলো আমরা একটু জেনে রাখবো। সেটা কিরকম না, এ যদি বি কে ডিভাইড করে আর এ যদি সি কে ডিভাইড করে,
তাহলে এটা বুঝে নিতে হবে যে এ কিন্তু bx প্লাস cy কে ডিভাইড করবে ফর ফর এনি স্মল এক্স কমা স্মল ওয়াই বিলংস টু ক্যাপিটাল জেড। কি আমরা একমত তো এটাতে? এখন ধরা যাক এটা আমি বুঝতে পারছি না, তাহলে এ বি কে ডিভাইড করে, তাহলে বি ইকুয়ালস টু কত হবে? বি ইকুয়ালস টু হচ্ছে এ কিউ ওয়ান। এ সি কে ডিভাইড করে, তাহলে সি ইকুয়ালস টু এ কিউ টু। কোনো অসুবিধা নেই। তাহলে এইবার আমি বি এক্স প্লাস সি ওয়াইটাকে লিখছি, তাহলে যে কোনো এক্স আর ওয়াই যে কোনো ইন্টিজার হবে, এমন নয় যে পার্টিকুলার কোনো ইন্টিজার হতে হবে। তাহলে বি এক্স প্লাস সি ওয়াই যদি আমরা এখানে লিখি, তাহলে বি মানে হচ্ছে এ কিউ ওয়ান এক্স, তারপরে হচ্ছে এ কিউ টু ওয়াই। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ কে কমন নিয়ে নেব, কিউ ওয়ান এক্স প্লাস কিউ টু ওয়াই লিখবো। এবারে কিউ ওয়ান এক্স প্লাস কিউ টু ওয়াই যেটা আছে সেটাকে আমরা এ কিউ লিখছি, কমা দিয়ে লিখছি where q ইকুয়ালস টু হচ্ছে কিউ ওয়ান এক্স প্লাস কিউ টু ওয়াই। এখন খুব স্বাভাবিকভাবেই যে দুটো করে ইন্টিজারকে যদি আমরা প্রোডাক্ট করি তাহলে ইন্টিজার হয়, ইন্টিজারের সামও ইন্টিজার হয়, সাম মানে যোগফল, তাই তো? তাহলে এটা নিশ্চয়ই z এর মেম্বার। তাহলে bx প্লাস cy ইকুয়ালস টু এ কিউ, এটা লেখা মানেই এ কিন্তু bx প্লাস cy কে ডিভাইড করবে। তাহলে এই প্রপার্টিটা আমাদের প্রুফ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আর কি হতে পারে? আরেকটা প্রপার্টি হচ্ছে যে যদি এ এক্স ডিভাইডস যদি এ ওয়াই হয়, ঠিক আছে, তাহলে এটা ইমপ্লাই করবে এক্স ডিভাইডস ওয়াই। এখানে শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হয়, এটা যাতে নট ইকুয়ালস টু জিরো হয়। এই কাজ আমরা ছোটবেলা থেকে বহুবার করেছি, এ এক্স বাই এ ওয়াই। তো আমরা কি করতাম, এটাকে ক্যান্সেল করে দিতাম, দিয়ে আমরা এক্স বাই ওয়াই লিখতাম, তাই না? তাহলে আমরা এখানে এটাকে ক্যান্সেল তখনই করতে পারতাম যদি এটা নট ইকুয়ালস টু জিরো হয়, কারণ আমরা খুব ভালো করে জানি ডিনোমিনেটরে জিরো যদি অকার করে তাহলে প্রবলেম ক্রিয়েট হবে এখানে, ঠিক আছে? ওটা ইনফিনিটি হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি আর বিশেষ কিছু প্রপার্টি এখান থেকে করার মতো নেই। ঠিক আছে, এবারে ছোটখাটো কিছু জিনিস আছে সেগুলো আমি একটু বলছি। বেশ, এগুলো বেশ মজাদার মজাদার কিছু ডেরিভেশন আছে যেগুলো পরীক্ষাতে মাঝে মাঝে আসে। যেমন হচ্ছে প্রুভ দ্যাট স্কোয়ার অফ অ্যান অড ইন্টিজার square of an odd integer is of the form 8k plus 1। এইটা ঠিক আছে? এটা দেখি, এটা কি আমরা পারবো? এগুলো নিজে নিজে সলভ করার একটু টেন্ডেন্সি রাখতে হবে। বলছে যে স্কোয়ার অফ অ্যান অড ইন্টিজার, তাহলে আমরা লিখবো যে লেট n ইকুয়ালস টু 2k, যেখানে k টা হচ্ছে z এর মেম্বার, ঠিক আছে, বি, এখানে 2k প্লাস ওয়ান করে দিচ্ছি, অড বলেছে তো, তাহলে 2k প্লাস ওয়ান করে দিলাম, ঠিক আছে? তাহলে 2k প্লাস ওয়ান, যেখানে k টা হচ্ছে z এর মেম্বার, বি অ্যান অড ইন্টিজার। এটা তো আমরা জানি যে ইভেন ইন্টিজার মানে হচ্ছে 2k ফর্মের, আর অড ইন্টিজার মানে হচ্ছে আইদার 2k প্লাস ওয়ান, কেউ কেউ চাইলেও 2k মাইনাস ওয়ানও লিখতে পারে। এবারে আমরা কি করব, অড ইন্টিজারকে বলেছে নাকি 8k প্লাস ওয়ান ফর্মে লেখা যাবে, কার মানে অড ইন্টিজারের স্কোয়ার কে ইনফ্যাক্ট। তাহলে এন স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এন স্কোয়ার মানে কত? এন স্কোয়ার মানে হচ্ছে 2k প্লাস ওয়ান এটার হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে 2k প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে হচ্ছে এখানে 4k স্কোয়ার প্লাস 4k প্লাস ওয়ান হয়েছে। এইবার এখানে বেশ একটা মজার ব্যাপার হচ্ছে, 4k আমি প্রথম দুটো থেকে কমন নিলাম, তাহলে আমার 4k কমন নিলে কি আসবে? k প্লাস ওয়ান আসবে, তার সঙ্গে সেপারেটলি একটা ওয়ান আসবে। এইবারে সিন্স k বিলংস টু ক্যাপিটাল জেড, তাহলে আমরা জানি প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ ডিভিজিবল বাই টু, এটা আমরা জানি তো, হ্যাঁ কি না? খুব অসুবিধা হচ্ছে কি বুঝতে? প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ ডিভিজিবল বাই টু, আমি বাংলায় একবার বলে দিচ্ছি, একবার ইংলিশে বলে দিচ্ছি। প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ ইন্টিজার্স ডিভিজিবল বাই টু মানে আমি এখানে ছোট্ট করে আগে একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, দেখো। 2 3 কনজিকিউটিভ ইন্টিজার, 4 5 কনজিকিউটিভ ইন্টিজার্স, 11 12 কনজিকিউটিভ ইন্টিজার্স। যে কোনো দুটো কনজিকিউটিভ ইন্টিজারের মধ্যে একটা ইভেন হবে একটা অড হবে, এটা হতে বাধ্য। প্রথমটাতে যেমন কি, প্রথমটাতে 2 ইভেন, তাহলে তার পরেরটা অড। প্রথমে তারপরেরটাতে 4 ইভেন, 5 হচ্ছে অড।
প্রথমেরটাতে ইভেন অড, তারপরে হচ্ছে ইভেন, তাহলে দুটো কনজিকিউটিভ ইন্টিজারের মধ্যে একটা ইভেন হয় একটা অড হয়, তাহলে আমরা এখান থেকে স্টেটমেন্টটা কি বলবো? প্রোডাক্ট, এখানে সিন্স লিখতে হবে, দেয়ারফর নয়, এটাকে লিখতে হবে সিন্স প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ product of two consecutive integers product of two consecutive integers is divisible by 2 is divisible by 2। ঠিক আছে, তার মানে দুটো ক্রমিক সংখ্যার গুণফল 2 দিয়ে বিভাজ্য, বাংলাটা হবে এরকম। তো কেন? কারণ ক্রমিক সংখ্যা যখনই আমরা নেব, ঠিক আছে, ক্রমিক সংখ্যা মানে এখানে ক্রমিক অখণ্ড পূর্ণ সংখ্যার কথা বলা হচ্ছে, তাদেরকে যদি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? তাদের মধ্যে একটা জোড় হবে একটা বিজোড় হবে, এটা হচ্ছে কারণ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম? প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ ডিভিজিবল বাই 2 হয়েছে। তাহলে এখন আহ, এইখানে তাহলে এটা তো খুব অবভিয়াস ব্যাপার, কে ইন্টু কে প্লাস ওয়ানকে তাহলে 2 ডিভাইড করবে, 2 যদি কে ইন্টু কে প্লাস ওয়ানকে ডিভাইড করে তাহলে বোথ সাইডকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে 8 কাকে ডিভাইড করবে? 4 ইন্টু কে, 4 কে ইন্টু কে প্লাস ওয়ানকে ডিভাইড করবে। ঠিক আছে, তাহলে 8 যদি এটাকে ডিভাইড করে তাহলে খুব অবভিয়াস ব্যাপার, দেয়ার ফোর 4 কে ইন্টু কে প্লাস ওয়ান, এইটাকে আমি এইটাকে আমি 8 পি লিখতে পারি, যেখানে পি হচ্ছে একটা ইন্টিজার। হয়েছে, তাহলে এন স্কোয়ার মানে ছিল 4 কে ইন্টু কে প্লাস ওয়ান, যার মধ্যে 4 কে ইন্টু কে প্লাস ওয়ানটা 8 পি হয়ে গেছে, তাহলে 8 পি প্লাস ওয়ান। এবার মনে হতে পারে স্যার কোশ্চেনে তো 8 কে প্লাস ওয়ান দেওয়া আছে, আর আপনি যে 8 পি প্লাস ওয়ান লিখে দিলেন, নাম্বার কাটা যাবে না তো? একদম কাটা যাবে না, কারণ ফর্মের কথা বলা আছে। ফর্ম মানে কি? ফর্ম মানে হচ্ছে ওরকম আকারের আসবে, কেটা যে কোনো ইন্টিজার হতে পারে, তো আমি পি নিয়েছি। ঠিক আছে তো? এই স্যারদের কথা শুনলে যেটা হবে সেটা হচ্ছে কনফিডেন্স বিল্ডিং হবে, কোনটা লিখলে ভুল হবে কোনটা লিখলে ঠিক হবে এই আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে, আর প্রচুর সাহস বেড়ে যাবে, নিজে নিজে লিখতে পারবো। তাহলে এই অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, মানে এই ধরনের অঙ্ক বর্ধমানে আসে, বর্ধমানের কোশ্চেন পেপার আমি পরের দিন আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? বর্ধমান যদিও বিগত বেশ কয়েক বছর ধরে এই নাম্বার থিওরি যে পেপারটা আছে, নাম্বার থিওরিটাকে ওরা ডিএসসি হিসেবে চালাচ্ছিল, মানে ডিএসসি মানে হচ্ছে ওটাকে নিয়ে আসছিল, ওদের বোধহয় হচ্ছিল বর্ধমানের ওই ফিফথ সিক্সথে ছিল, আমাদের তো কাজী নজরুলের এটা সিক্স সেমিস্টারে ছিল। তো আমরা তো কাজী নজরুল এবং বর্ধমান দুটোই সলভ করে যেতাম পরীক্ষার আগে, এবং মোটামুটি বর্ধমানটা আমরা দেখতাম যে 2019-এর কোশ্চেনটা 2021-এ রিপিট হয়ে যাচ্ছে, এরকম হয়েছে অনেকবার। ঠিক আছে, তো যাই হোক ওগুলো আমরা ডিসকাস করবো আস্তে আস্তে, তার মধ্যে এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি দেখিয়ে দেবো পরে এগুলো এসেছে। তারপরের কোশ্চেন কি? প্রুভ দ্যাট, প্রুভ দ্যাট বলছে প্রোডাক্ট অফ, প্রুভ দ্যাট প্রোডাক্ট অফ থ্রি কনজিকিউটিভ ইন্টিজার্স, থ্রি কনজিকিউটিভ ইন্টিজার্স, product of three consecutive integers is divisible by, is divisible by factorial 3, that is 6। বলছে তিনটে কনজিকিউটিভ ইন্টিজারকে যদি গুণ করা হয়, প্রোডাক্ট করা হয়, তাহলে সেটা 6 দিয়ে ডিভিজিবল হবে, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। ঠিক আছে, আনসার কিভাবে করব? লেট স্মল a belongs to capital Z, we have to show that, we have to show that, we have to show that 6 divides a into a plus 1 into a plus 2, এইটা আমাকে প্রুফ করে দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা, এইবারে